সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুনান্তে পান্তা ফুরানোর দশা, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখতো সবসময়। নিজের বাচ্চাকে যে একটা টি শার্ট পর্যন্ত কিনে দিতে পারতো না সে। ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্পটি। 19 মার্চ 1992 মুম্বাই শহরে সকালে আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়াক শেষ করে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল তখন সিবিআই অফিসারেরা তার পথ আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করের নিয়ে গেল মাগধা ব্যাংকে। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। দুদিন আগেই সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হওয়ার কারণে ব্যাংকের কাজকর্ম এখনো শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞাসা করে তার অপরাধ কি। লক্ষণ রাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ, ব্যাংকের ফান্ড মিস ইউজ করা, সিকিউরিটি এবং ব্যাংকের রিসিট ফান্ড করা, এইসব। আর ভাস্করের কথায় আর কোনো প্রতি উত্তর দেয় না। সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এমন সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে। তো এখন কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে তার কারণ কি? সে কি আসলেই অপরাধী? সেটা জানতে হলে আমাদেরকে আরো 3 বছর পেছনে যেতে হবে। তখন 1989 সাল। ভাস্কর এই ব্যাংকে একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6000 টাকা আর ব্যাংকের লোন ছিল 36,000 টাকা। সেই সাথে সাথে টুকটাক তো ধার বাকি ছিলই। ভাস্করের চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেটেড ছিল সে। 3 বছরে 3 বার সেরা এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। আপাতত তার টার্গেট এআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পোস্টের উপর। এক মাস পরে বর্তমান এআরএম রিটায়ার্ড। ওনার রিটায়ার্ডের পর সে এই পদটা পাবে। ভাস্কর আরেকটা জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটি ব্যাংকের সম্পত্তি। গাড়িটি যার ছিল সে এটার লোন শোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে। ভাস্করের রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারত, কিন্তু তার আগে তো নিজের এই নেওয়া লোনগুলো শোধ করতে হবে, তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা যাবে। যাই হোক, বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারতো না, তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে নেয়। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবেই এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যেত। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তিভাবে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। তাদের আজ দেব কাল দেব বলে কোনো রকমে দাবিয়ে রাখতো। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। রিটায়ারমেন্ট করার পরে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি আর কারোর সাথে ভালোভাবে কথা বলে না, ঘরে থেকেও বের হয় না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে। এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক বোন ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়া ভাস্করের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। এই হলো ভাস্করের ফ্যামিলি। কোনো রকমে কষ্ট করে তাদের দিন কাটছিল। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভাস্করের স্ত্রী সুমতি বলে তাদের কোনো একটা গিফট নেওয়ার জন্য, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। আবার আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান, খালি হাতেও যেতে পারবে না, তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটি গিফট হিসাবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে কোনো সম্মান পেত না, কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, কেমন যেন এড়িয়ে চলতো। ভাস্করের জন্য তার স্ত্রীর ছেলেও সেখানে তেমন একটা গুরুত্ব পেত না। সুমতির মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক, উনি সুমতির আবার বিয়ে দেবেন। মায়ের মুখে কথাটা শুনে সুমতি খুব আপসেট হয়ে যায়। এরপর সে আরেকটা আপসেট হওয়ার মতো ঘটনা। জন্মদিনে কেক কাটার পর সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে তুমি এতটুকুই ডিজার্ট করো। আড়াল থেকে দৃশ্যটা দেখে ফেলে সুমতি, খুব রেগে যায় সে। তখন কার্তিককে আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। এরপর তারা একটা ক্যাম্পাতে আসে। কার্তিকের খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে 2টাই বার্গার দিন। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পারে, 2টা বার্গারের দাম নিয়ে তাকে 3টা বার্গার দেয়। খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সুমতি আপসেট হয়ে পড়ে। এরকম অভাব, দুর্দশা, অপমান, তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। এবারের মতো
সে কোনো রকমে সুমতিকে শান্ত করে দেয়। পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক আসে লোন নেওয়ার জন্য। লোকটাও গতকাল লোনের জন্য এখানে এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তাদের পিছু ছাড়ছিল না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রিক পার্টসের বিজনেস আছে, সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছিল। এইগুলোর দাম 2.5 লাখ টাকা। তো জাহাজে টিভিগুলো আসার কথা, সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু, তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল সে অ্যাডভান্স 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারি করার পর বাকি 2 লাখ টাকা পরিশোধ করবে। এখন বেঁকে বসেছে, সে বলছে তার পুরো টাকা পরিশোধ করলেই তবেই ডেলিভারি দেবে, না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। তো এই জন্য অ্যান্টনির লোনের প্রয়োজন। সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্করের শালা কন্ট্রাকশনের কাজে প্রচুর টাকা কামিয়েছে, সে যদি 2 লক্ষ টাকা ম্যানেজ করে অ্যান্টনি, তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনিও দাম অনেক বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের একটা অংশ ভাস্কর ও সাম্বাকে দেবে। ভাস্কর সাম্বা আর অ্যান্টনির প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে। সে ভেবে দেখবো বলে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল, তখন তার একজন পাওনাদার প্যাটেল ভাই তাকে আটকায়। এই 10,000 টাকা পেত। ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে, ভাস্করকে অপমান করে। তার স্কুটারটা নিয়ে ওখান থেকে তার স্কুটার নিয়ে চলে যায়। স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া ছিল না, তাই দৌড়ে সে অফিসে যায়। সে অফিসে গিয়ে আর একটা শক খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছিল। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এর মধ্যে সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে জিএম স্যার সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর ছাড়া আর কারো রেফার করা হয়নি। এটা থেকে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা জিএম স্যারের কাছে গিয়ে সেটা বলতে শুরু করে। তখন জিএম স্যার রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় এটা তিনি জানতেন। তিনি জিএম স্যারের কাছে এই ব্যাপারে কমপ্লেন করবেন। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। চাকরি বাঁচাতে এসে এজিএম এর হাতে পা ধরে কান্না করতে শুরু করে। শেষে অফিসের অন্যদের সুপারিশে জিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায়, ভালো মানুষ হয়ে এই দুনিয়াতে টেকা যাবে না। সে আবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তার 2 লক্ষ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেলে। ভাস্কর বলে সে ব্যাংকের ভোল্ট থেকে টাকা নিয়ে। সাম্বা ভয় পেয়ে যায়। এই কথা জানাজানি হলে চাকরিটা তো যাবেই, সাথে সাথে জেল জরিমানাও হবে। এছাড়া ভাস্করের মতো সৎ মানুষের এরকম কাজ মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে হাসপাতালে চেক আপে নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে। অথচ তার কাছে বাড়ি ফেরার মতো বাসের টিকিট কাটার কোনো পয়সা নেই। দেওয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন আর সত্যতা দিয়ে কি হবে। তাই ভাস্কর এই ধরনের রিস্ক নিতে রাজি হয়েছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনি 2 ঘন্টা পর টাকা ফিরিয়ে দেবার কথা বলেছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তার আসার নামগন্ধই নাই। তাই ভাস্কর অনেক উল্টোপাল্টা কথা ভাবতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে গেছিল। তখন সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে বেরিয়ে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনি হাসি মুখে দাঁড়িয়ে আছে। অ্যান্টনি ভাস্করের লোনের 2 লক্ষ টাকা ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের শেয়ার দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লক্ষ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনির সত্যতা দেখে আনন্দে জড়িয়ে ধরে লাভের টাকা পেয়ে ভাস্কর প্যাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ করে নিজের স্কুটি ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপরের থেকেই ভাস্করের জীবন পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটার দাম 12,000 টাকাতেও পাওয়া যায়। যদি অর্ডার বড় থাকে তাহলে 8,000 টাকাতেও পাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা পোর্টের কাস্টম অফিসারদেরকে ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসা হয় তাহলে তাদের আর কোনো ট্যাক্স লাগবে না, আর এভাবেই তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের ভালো লাগে, তাই সে এবারের থেকে নিয়মিতভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিত, আর পরের দিন সেই টাকা আবার ভোল্টের জায়গা মতো রেখে দেয়। ফলে তাকে কেউ ধরতে পারে না, আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে। এভাবেই অল্প সময়ের
ভেতরে ভাস্কর তার ধারের সব টাকা পরিশোধ করে দেয়, পাশাপাশি নিজের অবস্থার উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে একটা বিজনেস শুরু করেছে, সে বিজনেস থেকে সে অনেক লাভ পাচ্ছে। ভাস্করের কথা শুনে সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয়। ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সুমতি বলে সেটা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি, তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনে ইনভাইট করে। তারা একটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে, যে সবার একদম তাক লেগে যায়। পার্টিতে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, সাম্বা অ্যান্টনির সঙ্গে এক টেবিলে বসে ছিল। অ্যান্টনি জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। ছেলে চায় অ্যান্টনি আমেরিকাতে চলে আসুক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলে। তাই আমেরিকায় যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়, আর সে টাকা দিয়ে আমেরিকাতে একটা বিজনেস শুরু করতে চায়। সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবারে দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে, তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এইসব গাড়ির চাহিদা অনেক, তাতে তারা কয়েক গুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালো ছিল, কিন্তু একসাথে 10 লক্ষ টাকা ব্যাংকের ভোল থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষ হতে রাত্রে ঘরে গিয়ে সবাই বেশি খুশি। এরই মধ্যে কার্তিক কাঁদতে শুরু করে। সে বলে তার বন্ধু তাকে সবসময় ছোট নজরে তাকে খোঁটা দিত, বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেয়ে আসে, ওর জন্মদিনে আমাদের কখনো কেক খাওয়ায় না। আজ নিজের জন্মদিনে বন্ধুদেরকে কেক খাওয়াতে পেরে কার্তিকের মনের সব বেদনা দূর হয়ে গেছে। কার্তিক সবসময় তার নানার বাড়িতে একটাই টি শার্ট পরে যেত, তাই মামাতো ভাই তাকে খোঁচা দিত, বলতো তোর বাবা কি তোকে টি শার্ট কিনে দিতে পারে না, সবসময় একই জিনিস পরে আসিস। আজ কার্তিকের গায়ে কোট দেখে মামাতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গেছে। তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর কখনোই তাদের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দে দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায়, যে ভাবে খুশি রাখা তার দায়িত্ব, আর এই জন্যই তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবারে 10 লক্ষ টাকা ম্যানেজ করে দেবে। তো শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলার বিপদ সামলে 10 লক্ষ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি 3টা ছাড়িয়ে নেয়, কিন্তু এরপর তারা বড় এক সমস্যায় পড়ে। তাদের কাছে যে লোক গাড়ি কিনবে বলে কথা দিয়েছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই। তারা 3 জন মহাবিপদে পড়ে। কাল রবিবার, ব্যাংক বন্ধ। পরশু সোমবার, ব্যাংক খুললেই ভাস্করকে সোমবারের সকালেই ব্যাংকের ভোল্টে জায়গা মতো টাকা রাখতে হবে, না হলে খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজখবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথ 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনোই চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান খাটায়। প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নাম্বার প্লেট লাগায়, তারপর 3 জন ফকিরকে মন্ত্রীদের মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগালকে ভাড়া করে তাকে মডেল সাজায়। গাড়িতে নিয়ে ডিআইপি পরিচয় দিয়ে 2টো পুলিশ চেকপোস্টকে ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লক্ষ টাকা লাভ করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লক্ষ টাকা করে ফকিরদের এবং কলগালকে দিয়ে দেয়। বাকি টাকা সে আর অ্যান্টনি ও সাম্বা ভাগ করে নেয়। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। এরপরে ভাস্কর বাড়িতে গিয়ে তারা আর কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে রেখে ভরে নেয়। তারপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের ওখানে আসতেই ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো তার ভোল থেকে টাকা নেওয়ার খবর ফাঁস হয়েছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে। এরপরে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত। এই স্ক্যামের জন্যই তাদের পুলিশ ধরতে এসেছে। এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এত সব ঝামেলার মাঝে সে এক ফাঁকে ব্রিফকেসে টাকাগুলো ভোল্টে রেখে দেয়। এরপর ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসে জিএম স্যারের নজর আসে। জিএম স্যারের ভাস্করের উপর সন্দেহ হয়। তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গত দিনের কালেকশন চেক করতে নির্দেশ দেয়, আর ভাস্কর তার ব্রিফকেস খুলে দেখতে বলে। ভোল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিক আছে। ভাস্করের ব্রিফকেস খুলে দেখায় সেখানে কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। জিএম এর নিশ্চিন্ত হয়ে চলে যায়। এই ঘটনার পর ভাস্কর ভাবে সেই সব অপরাধ জগৎ ছেড়ে দেবে। সে নিজের সিদ্ধান্ত সাম্বাকেও জানায়, কিন্তু সাম্বা এভাবে গরিব জীবন কাটাতে চাইছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। আর ভাস্করও গুনে দেখে সে মোট 6 লক্ষ টাকা জমিয়েছে। সে টাকাগুলো পরিবারের সব সদস্যর নামে আলাদা আলাদা করে কৌটোতে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজের অ্যাডমিশন হয়ে যায়। এম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য 6 লক্ষ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে
ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে সব শেষ শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে। যাই হোক, জিএম এবং এআরএম এর ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু দুটো পোস্ট খালি ছিল, তাই জিএম এর রেফারে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টের প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকেও এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদম 19,000 টাকা হয়ে যায়। সাথে তো অন্য বোনাস আছেই। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটি তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে গাড়িটি দিয়ে দেয়। এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হর্ষা মেহরা। বলা চলে হর্ষা মেহরা তাদের ইনলিগাল ক্লায়েন্টের এখানে ব্যাংকের একটা সিন্ডিকেট। আমাদের সাধারণ পাবলিকদের যেরকম লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকের লোনের দরকার হয়, তখন এই ব্যাংক থেকে অন্য ব্যাংকের লোন নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংকের লোন দেওয়া হয় না। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ব্রোকার সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবেই যখন লোন পরিশোধের সময় হয়, তখন আবার সেই প্রসেসেই ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। তো এই হাসা মেহরা হলো সেই ব্রোকার। সে মাগাদা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। যাই হোক, হর্ষের হয়ে তার সব টাকা আদান প্রদান, কাগজপত্র সব দেখাশোনা সুরজ নামের একজন করত। সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুদিন লেটও হয়ে যেতে পারে, তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও যেন লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে। সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হর্ষার ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা হর্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয়, সেই টাকা হর্ষা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আর এভাবেই নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয়, স্টেটমেন্ট সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে, কিন্তু এই লোক তো আগে থেকেই হর্ষার কাছে বিক্রি হয়ে আছে, তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। ভাস্করের মনে প্রশ্ন আসে, হর্ষা তাহলে ব্যাংকের লোনের টাকা দিয়ে কি করে? ভাস্কর খোঁজ খবর নিয়ে জানতে পারে হর্ষা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, তারপর সে লোকদের দিয়ে সেই শেয়ার উচ্চ দামে সেখানে বিক্রি করে। এভাবেই সে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সেও চেয়ারম্যান স্যারকে সব জানিয়ে দেবে, কিন্তু পরে উপলক্ষ করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ হবে। তার যেটাতে লাভ হবে সেটাই করা উচিত। এই জন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয়, সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগেই জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করকে শর্ত মেনে নেয়। এরপর ভাস্করের উন্নতির দর আবারও খুলে যায়। তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে। এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনে 25 লক্ষ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংক কর্মচারীর কাছে থাকলে সে যে কেউ সন্দেহ করবে, তাই এই টাকাগুলো সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে, আর আনোয়ার টাকাগুলো লটারির টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়, তারপরে 25 লক্ষ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন পত্রিকায় নিজের লটারির নাম্বার করে ভাস্কর এমন ভান করে যে সে 25 লক্ষ টাকার লটারি জিতে গেছে। এভাবে সে পরিবারের ও বাইরের লোকেদের বোঝায় যে সত্যি লটারি থেকে 25 লক্ষ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লক্ষ টাকা পেয়ে যায়। এরপরে সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এরপর সে এই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছে থেকে ইনফরমেশন নিত, আর সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মধ্যে ট্রেডিং করত। আর এইভাবে সে জাস্ট 2 সপ্তাহে এই 17 লক্ষ টাকাকে 70 লক্ষ টাকা বানিয়ে ফেলে। তো এই ছিল ভাস্করের বড়লোক হওয়ার গল্প। এদিকে অফিসার লক্ষণরাও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। অ্যাকাউন্ট দেখে তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লক্ষ টাকা কামিয়েছিল। তবে সে আরেকটা জিনিস খেয়াল করে, ভাস্কর আবার একদিনে 70 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। লক্ষণরাও জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করে। তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের শপিং করতে তারা একটা দোকানে ঢোকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক কর্মচারী তাদের কেউ পাত্তা দিচ্ছিল না, বেশ অসম্মান করছিল। তাই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা ব্যাংক থেকে তুলে আনে। সেই টাকা নিয়ে প্রথমে সে একটা গাড়ি কেনে।
কেনে, দামি জামা কাপড় জুতো কিনে সেগুলো পরে আবার ওই দোকানের সামনে আসে, ভিআইপি গেটআপে গাড়ি থেকে নামে, তারপর দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। আগেরবার যারা ভাস্করের সঙ্গে ঠিক মতো কথাও বলছিল না, এবার তারা তোষামোদে একদম ভরিয়ে ফেলে। মূলত এইভাবে ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগাল টাকা ছিল সব ফুরিয়ে যায়। তো এরপর সুরাজের কাছে থেকে পাওয়া কালো টাকা নিয়ে ভাস্কর আবারও আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে 3 মাসের মধ্যে পরপর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স হামলা করবে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেসের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে। কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। সমীর অনেকদিন ধরেই একটা খাবারের রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছা ছিল। ভাস্কর এবার সেই সুযোগটাকে কাজে লাগায়। সে সুমতিকে একটা খাবারের শপ বানিয়ে দেয়, আর এই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকা সাদা করতে থাকে। এভাবেই সে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হয়ে যেতে থাকে। ফলে তার আচরণেও অনেক চেঞ্জ আসতে থাকে। ব্যবহার আচরণ অনেক বেশি রুড হয়ে যায়। সব জায়গাতে টাকার গরম দেখাতে শুরু করে, প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করা শুরু করে। এই নিয়ে সুমতির সাথে তার মন কষাকষিও শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরনকে জানায় তার ব্যাংকের নামে এখনো পর্যন্ত 90 কোটি টাকা লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছে থেকে লোনের বিষয় স্টেটমেন্ট চেক করতে বলে। এগুলোতে সে সই করেনি, তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন ওঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্ট, এই কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে, ইন্ডিয়ায় ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যুতে ভাস্করের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। যে ভাবে একদিন তো তারও এরকম পরিণতি হতে পারে, সে এবার ভাবে এসব দুনিয়া ছেড়ে দেবে কিনা। এরই মধ্যে সে আরেকটা ঘটনার সম্মুখীন হন। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে যায়। নাজেহাল অবস্থায় তার 50 লক্ষ টাকার প্রয়োজন। সুমতির মা তার ভাবি সুমতিকে রিকোয়েস্ট করছিল, সেই জন্য ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয়। তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকাটা দেবে কিনা এটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু তর্কতর্কি হয়। তর্কের এক পর্যায়ে সুমতির মা তাকে বলে হোমের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলেই তোরা এত টাকা ইনকাম করতে পেরেছিস। কথাটা শুনে সুমতির খারাপ লাগে। সে তখন ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরেও ভাস্করের সাথে সুমতির অনেক ঝামেলা হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদম অ্যাকসেপ্ট করছিল না। সে পুরনো সাদামাটা ভাস্করকে ফেরত চাইছিল। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পেবিলের রিসিট ভাস্করকে দেখায়, যেগুলোতে সুমতির দোকানের পেবিলের ডকুমেন্টস। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করছিল। তিনি বলেন, আমি এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা, এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারেস একটা গেম। একসময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে। দ্রুত টাকা কামানোই আর দ্রুত গাড়ি চালানোই দুটো সাংঘাতিক ও প্রাণঘাতিক। তাই এসব পথ থেকে সরে যা। বাবার কথা আমলে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সুমতি তাদের সব কথা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। তো এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সেসব অন্যায় কাজ ছেড়ে দেবে। এজন্য প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরাজ হার্সাল লোনের পেপার নিয়ে আসে, ভাস্কর সেই পেপারে ছিঁড়ে ফেলে এবং সুরাজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশেও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চেয়ে ভাস্কর ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়। বোনের নামে 2টো জমি লিখে দেয়, শালাকে 50 লক্ষ টাকা দিয়ে দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে তার আর এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। প্যাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল, সে প্যাটেলের বাইক ভেঙে দিয়েছিল। এবার সে প্যাটেলকেও সরি বলে ও তাকে নতুন একটা বাইক কিনে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও আরেকজনকে গিফট করে দেয়। এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে। ফলে সুমিত্রার সাথে তার মন কষাকষি ঠিক হয়ে যায়, কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারছিল না। হার্সাল লোন অ্যাপ্রুভ না হলেও জিএএম ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তখন ভাস্কর রাগ
রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্ত অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই তার চলে যাওয়ার সময় সবাই অনেক আপসেট হয়ে যায়। আর এই চাকরি ছাড়ার দুদিন পরেই মানে আজকে সকালে সিবিআই অফিসার ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এই পর্যন্ত ঘটনা। কাহিনীর এবার দেখা যায় এরপরে তার সাথে আর কি কি ঘটেছিল। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকা সাদা করেছে, তাই তারা ভাস্করের উপর পড়ে মানি লন্ডারিং এর অভিযোগ জানাতে পারবে না। তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর আর সুমতির ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইডিটি আর ইউ ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট সিজ করে দেবে। তখন অ্যাকাউন্ট আনফেস করতে ভাস্করের এই অফিস থেকে সে অফিস চক্কর কাটতে কাটতে জীবন প্রায় শেষ হয়ে যাবে। অ্যাকাউন্ট আর কখনোই সচল হবে না। তাই লক্ষণ রাও ভাস্করকে অফার করে যে যদি বাঁচতে চায় তাহলে সে গ্রোহাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। এতে ভাস্কর বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। লক্ষণ রাও ঢিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকগুলো পুরো স্ক্যামের সঙ্গে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে জিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেক সাইন করিয়ে নেয়। ভাস্কর চেক সাইন করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজাকশন করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নিয়েছিল, সেই থেকে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। এটা শুনে তো সবার মাথায় হাত পড়ে যায়। তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন কোথায় আছে। ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে এরকম খারাপ কিছু একটা ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার করে। ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেবার সাজেশন দেয়। তো এই জন্যই ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে এবং ব্রোকার জানায় 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকাতে কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে আর 5 বছরের মধ্যে সিটিজেনশিপ। তো ভাস্কর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকায় তো অ্যান্টনি ছিল, ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয়। বাকি টুকটাক কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকেদের কাছে হেল্প নেয়। এভাবেই সে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে আর এভাবেই সে পরিবারকে নিয়ে দেশ ছেড়ে আমেরিকাতে চলে আসে। ভাস্কর আরেকটা ধামাকা করে দেয়। সে আরবিআই ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং জিএম এর স্ক্যাম্পের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাগাধা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে তারা হার্ষা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণ রাও ফেঁসে যায়। এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকাতে গিয়ে ফুলদমে হোটেলে ব্যবসা চালাতে থাকে আর শান্তিতে নিয়ে নিজের জীবনটা কাটাতে থাকে। এই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। দর্শক, টাকা কামানো কোনো দোষ নাই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সত্যতা, নৈতিকতা, বিবেকের বিসর্জন না যায়। মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই সবকিছু না। টাকা দিয়ে সুখ শান্তি সম্পর্কের মান বজায় রাখা যায় না। তাই টাকা ইনকামের পাশাপাশি আমাদের আদর্শ মানুষও হয়ে উঠতে হবে। দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।